আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণ আমাদের কাছে একটা অত্যন্ত কঠিন এবং জটিল বিষয় হিসেবে মনে হয়। তো এমন করলে কেমন হয় যদি আমরা বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক একেবারে ধরে ধরে আলোচনা করি। আমাদের বেসিকটা হচ্ছে সর্বপ্রথমে ক্লিয়ার করতে হবে। যদি আমাদের বেসিকটা ভালো থাকে তাহলে বাংলা ব্যাকরণের পরবর্তীতে যে টপিকগুলো আসবে, সমাস, কারক, প্রকৃতি, প্রত্যয়, এই প্রত্যেকটা টপিক কিন্তু হচ্ছে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তাহলে আমরা ব্যাকরণ কোর্সের মাধ্যমে খুব ইজিলি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে করতে পারলে আশা করছি ইনশাআল্লাহ বাংলা ব্যাকরণে আমাদের সমস্যাগুলো কেটে যাবে। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় সম্পর্কে। তাহলে লক্ষ্য করি, বলা হচ্ছে ব্যাকরণ। এই শব্দটাকে আমরা প্রথমে বিশ্লেষণ করি। ব্যাকরণ শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি বি যোগ আ যোগ ক্রি যোগ অন। লক্ষ্য করি আমরা ব্যাকরণ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে আমরা পাচ্ছি বি যোগ আ যোগ ক্রি যোগ অন সমান সমান হচ্ছে আমাদের ব্যাকরণ। তাহলে ব্যাকরণ শব্দটাকে ভাঙার পরে আমরা যেই হচ্ছে ধ্বনি বা বর্ণ সমষ্টি পাচ্ছি সেগুলোর বিশ্লেষণটা করি আমরা। বলা হচ্ছে বি যোগ আ, এই দুটো অ্যাডজাস্ট হয়ে আমাদের হয়ে গেছে ব্যা। ওকে। আর ক্রি যোগ অন, এই দুটো অ্যাডজাস্ট হয়ে আমাদের হয়েছে করণ। তাহলে এখানে আছে ব্যা আর এখানে আছে করণ, এই দুটো আবার অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের ব্যাকরণ। তাহলে আমরা ব্যাকরণ শব্দটার একটা সুন্দর ব্যাখ্যা শিখলাম, কিন্তু এখানেও কিন্তু আমাদের আরো কিছু শেখার আছে। সেটা কি লক্ষ্য করি আমরা। বলা হচ্ছে এই ব্যা শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে পাচ্ছি বি যোগ আ। তো বিও কিন্তু উপসর্গ, আবার আও কিন্তু উপসর্গ। তো এক্সামিনেশনে যদি আমাদের প্রশ্ন আসে যে ব্যাকরণ শব্দের ব্যতে কয়টা উপসর্গ আছে, আমরা আনসার করব উপসর্গ আছে দুইটা। কয়টা উপসর্গ আছে আমাদের? দুইটা আছে। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি আ। শিখে ফেললাম আমরা আরেকটা তথ্য। লক্ষ্য করি এখন, এখানে আছে বি আর এখানে আছে আ, এই দুটো মিলিত হয়ে গেছে না? তো আমরা জানি পাশাপাশি যদি দুটো ধ্বনি মিলিত হয়ে যায় তাহলে কি হয়? সন্ধি হয়। তো এখানে ছিল আমাদের রস্বই, এই যে রস্বই আছে, আর এখানে আছে স্বরেয়া। এই রস্বই এবং স্বরেয়া এই দুটো মিলিত হয়ে আমাদের হয়ে গেছে কি? ব্যা। তাহলে পরীক্ষাতে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে ব্যাকরণ শব্দের এই ব্যটা কোন নিয়মে গঠিত হয়েছে? সন্ধির নিয়মে, সমাসের নিয়মে, প্রত্যয়ের নিয়মে, কারকের নিয়মে, নাকি অন্য কোনো নিয়মে? তাহলে আমরা মোটামুটি সবাই আনসার করতে পারবো এই ব্যাকরণ শব্দের ব্যটা গঠিত হয়েছে সন্ধির নিয়মে। সন্ধির নিয়মে গঠিত হয়েছে কারণ এখানে আছে বি আর এখানে আছে আ, এই দুটো সন্ধি সাধিত হয়ে গেছে আমাদের কি? ব্যা। ওকে, যাচ্ছি আমরা সেকেন্ড পার্টে। বলা হচ্ছে আমাদেরকে ক্রি যোগ অন, এই দুটো মিলে হয়েছে আমাদের করণ। এই ক্রি, এটার আগে আমি হচ্ছে একটা চিহ্ন দিয়েছি। এই চিহ্নটাকে বলা হয় ধাতু চিহ্ন কিংবা প্রকৃতি চিহ্ন বলা হয়। তো ক্রি মানে হচ্ছে করা। ক্রি এটা হচ্ছে আমাদের একটা ক্রিয়ার মূল, আর ক্রিয়ার মূলকে বেসিক্যালি বলা হয় ধাতু কিংবা প্রকৃতি। তাহলে ক্রিটা হচ্ছে আমাদের প্রকৃতি
আর অনটা হচ্ছে প্রত্যয়। বেসিক্যালি আমরা একটা জিনিস এখন জেনে নিই, প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃতি। প্রকৃতি চেনার আমাদের উপায়টা হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে কিংবা শব্দের মূল অংশকে প্রকৃতি বলা হয়, হচ্ছে আমাদের প্রকৃতি বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃতি আর এটা হচ্ছে প্রত্যয়। এই দুটো অ্যাডজাস্ট হয়ে আমাদের হয়ে গেছে কি করণ। তাহলে পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসতে পারে যে ব্যাকরণ শব্দের করণটা কোন নিয়মে গঠিত হয়েছে। তাহলে আমরা আনসার করব ব্যাকরণ শব্দের করণ গঠিত হয়েছে কোন নিয়মে? প্রত্যয়ের নিয়মে, বা সংক্ষেপে বলবো আমরা প্রত্যয় সাধিত। তাহলে জাস্ট ব্যাকরণ শব্দটা থেকে আমরা কতগুলো তথ্য জানলাম লক্ষ্য করি। ব্যাকরণ শব্দটাকে ভাঙলে আমরা পাচ্ছি বি যোগ আ যোগ ক্রি যোগ অন সমান সমান হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ শব্দের বি যোগ আ এই দুটো সন্ধি সাধিত হয়ে গেছে ব্যা। ক্রি যোগ অন প্রকৃতি এবং প্রত্যয় সাধিত হয়ে গেছে করণ। আর ব্যাকরণ শব্দে আমাদের উপসর্গ আছে দুইটা, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে আ। অনেকগুলো তথ্য আমরা শিখে ফেললাম। এখন পরীক্ষাতে আসতে পারে এই ব্যাকরণ শব্দটা কোন ভাষার শব্দ? দেশি শব্দ, বিদেশি শব্দ, তৎসম শব্দ নাকি তদ্ভব শব্দ? তো যারা ট্যালেন্ট স্টুডেন্ট আছে তারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছ যে ব্যাকরণ শব্দটার মধ্যে কি আছে? মূর্ধন্য আছে। আর আমরা জানি কোন শব্দের মাঝে যদি মূর্ধন্য থাকে কিংবা মূর্ধন্যস্য থাকে তাহলে সেটা হয়ে যায় তৎসম শব্দ। তার মানে আমাদের ব্যাকরণ শব্দটা হচ্ছে কোন ভাষার শব্দ? তৎসম কিংবা সংস্কৃত ভাষার শব্দ। ওকে, তাহলে ব্যাকরণ হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, এটাও আমরা শিখে ফেললাম। ব্যাকরণকে বলা হচ্ছে ভাষার সংবিধান। এই পৃথিবীতে অসংখ্য ভাষা আছে, প্রত্যেকটা ভাষারই কিন্তু হচ্ছে এক একটা গ্রামার কিংবা ব্যাকরণ আছে। তো এই ব্যাকরণটাকে বলা হয় ভাষার সংবিধান। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশটা পরিচালনা করার জন্য যেমন একটা সংবিধানের প্রয়োজন হয়, সংবিধান অনুযায়ী কিন্তু দেশটা কি পরিচালিত হয়, একইভাবে আমাদের বাংলা ভাষার সংবিধান বলা হয় বাংলা ব্যাকরণকে। তাহলে বাংলা ব্যাকরণ সম্পর্কে আমরা অনেকগুলো তথ্য শিখে ফেললাম। এখন আমরা যেই বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। আমরা দেখব যে বাংলা ব্যাকরণ কোন কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। ওকে, আমরা যাচ্ছি তাহলে পরবর্তী স্টেপে। লক্ষ্য করি আমরা আমাদের বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হলো চারটি, অর্থাৎ আমাদের বাংলা ব্যাকরণ চারটি বিষয় নিয়ে আলোচনা করে। সেই চারটি বিষয় কি লক্ষ্য করি আমরা? সেই চারটি বিষয়ের এক নাম্বার হচ্ছে ধ্বনি তত্ত্ব, দুই নাম্বার হচ্ছে শব্দ বা রূপ তত্ত্ব, তিন নাম্বার হচ্ছে বাক্য তত্ত্ব বা পদক্রম, চার নাম্বার হচ্ছে অর্থ তত্ত্ব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া বাংলা ব্যাকরণ তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করে, অনেকগুলো টপিক আমরা পড়ি সারা বছর, তাহলে বাংলা ব্যাকরণে আপনি যে বললেন চারটা বিষয় নিয়ে আলোচনা করে, বাকি টপিকগুলো কোথায় গেল? বলা হচ্ছে যে যতগুলো টপিক আছে বাংলা ব্যাকরণের এই সবগুলো টপিকই আমাদের এই চারটার অন্তর্ভুক্ত, অর্থাৎ সমাস, কারক, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, প্রত্যেকটা বিষয় আমাদের এই চারটার কোনো না কোনো একটার অন্তর্ভুক্ত। সেই হিসাবে আমাদের বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হলো চারটা। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? আমরা আনসার করব চারটা: ধ্বনি তত্ত্ব, শব্দ বা রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব বা পদক্রম, আরেকটা হচ্ছে অর্থ তত্ত্ব। ওকে, এখন বলা হচ্ছে যে পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন আসবে সমাস কোন তথ্যের আলোচ্য বিষয়, সন্ধি কোন তথ্যের আলোচ্য বিষয়, তারপর পদ পরিবর্তন কোন তথ্যের আলোচ্য বিষয়। সেই কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে।
তাহলে আমরা চলে যাচ্ছি 1 নাম্বার। 1 নাম্বার বলা হচ্ছে আমাদেরকে ধ্বনি তথ্য। ধ্বনি তথ্যের আলোচ্য বিষয়গুলো কি কি? তো বলা হচ্ছে ধ্বনি তথ্যের যতগুলো বিষয় আলোচনার আছে সবগুলোর সাথেই এই ধ্বনি কথাটা যুক্ত থাকবে। অর্থাৎ ধ্বনি তথ্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সবগুলো টপিকের প্রথমেই ধ্বনি কথাটা যুক্ত থাকে। যেমন আমি কয়েকটি উদাহরণ দিই। বলা হচ্ছে ধ্বনি, ধ্বনির উচ্চারণ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ধ্বনির পরিবর্তন, ধ্বনির বিন্যাস। এই যে লক্ষ্য করি প্রত্যেকটার প্রথমেই কিন্তু ধ্বনি কথাটা যুক্ত আছে, প্রথমে বা শেষে। ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি ইত্যাদি। তবে ব্যতিক্রম আছে কয়েকটা। সেই ব্যতিক্রম কয়েকটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, লক্ষ্য করি সেগুলো কি। বলা হচ্ছে আমাদেরকে বাকযন্ত্র। পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন করা হয় বাকযন্ত্র কোন তথ্যের আলোচ্য বিষয়, আমরা আনসার করব ধ্বনি তত্ত্বের। এটা কিন্তু খুবই ইজি, কারণ আমরা যে মুখ দিয়ে কথা বলছি এটাকেই ধ্বনি বলা হয়। আর ধ্বনি উচ্চারিত হয় কার সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র মানে হচ্ছে আমাদের ঠোঁট, কণ্ঠ, জিহ্বা, আলজিহ্বা, দাঁত, নাক, এই সবগুলোকে একসাথে বলা হয় বাকযন্ত্র, অর্থাৎ যেগুলোর সাহায্যে আমরা কথা বলি। তার মানে পরীক্ষাতে যদি বলে বাকযন্ত্র কোন তথ্যের আলোচ্য বিষয়, আমরা আনসার করব ধ্বনি তথ্যের আলোচ্য বিষয়। ওকে, দেখি সেকেন্ড ব্যতিক্রম কি আছে। আমাদেরকে বলা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ আমাদের ধ্বনি তথ্যের আলোচ্য বিষয়। তো উচ্চারণটা ভাইয়া এজন্য লিখে দিয়েছি, এর কারণটা হচ্ছে যে উচ্চারণটা পরীক্ষার মাঝে যখন আসে মাঝে মাঝে ওরা অপশনে দেয় ধ্বনির উচ্চারণ। তো ধ্বনির উচ্চারণ যদি অপশনে দেয় আমরা ইজিলি আনসার করে ফেলতে পারবো, কারণ প্রথমে ধ্বনি শব্দটা যুক্ত আছে। কিন্তু যদি ধ্বনি না বলে জাস্ট উচ্চারণ বলে যে উচ্চারণ কোন তথ্যের আলোচ্য বিষয়, তখন আমরা প্রবলেমে পড়ে যাই যে এটা কোন তথ্যের আলোচ্য বিষয়। তখন মনে রাখতে হবে এই উচ্চারণটা হচ্ছে ধ্বনি তথ্যের আলোচ্য বিষয়, কারণ আমরা জানি এক এক বর্ণের উচ্চারণ কিন্তু এক এক রকম হয়। তো এই উচ্চারণটা মানে হচ্ছে ধ্বনির উচ্চারণ, আর ধ্বনির উচ্চারণ আমাদের ধ্বনি তথ্যের আলোচ্য বিষয়। 3 নাম্বার যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সন্ধি। আমরা জানি সন্ধি কাকে বলে? পাশাপাশি দুইটা ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। অর্থাৎ একটু আগে আমি যখন ব্যাকরণ পড়িয়েছিলাম তখন আলোচনা করেছিলাম পাশাপাশি দুটো ধ্বনি যদি মিলিত হয়ে যায় একটা ধ্বনিতে পরিণত হয়। দুইটা ধ্বনি মিলিত হয়ে একটা ধ্বনিতে পরিণত হয়, তাকে বলে সন্ধি। তো সন্ধি যেহেতু ধ্বনিকে নিয়ে কাজ করে, সেজন্য সন্ধিটাও আমাদের কি ধ্বনি তথ্যের আলোচ্য বিষয়। এটাও মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্ণ। বর্ণ আমাদের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তো আমি বেসিক্যালি স্টুডেন্টদেরকে এই বর্ণটা লেখাই না। কেন লেখাই না? কারণ ওরা অলরেডি জানে আমাদের মুখ থেকে যে আওয়াজটা বের হয় তাকে বলা হয় ধ্বনি, আর এই ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। তার মানে আমরা আমাদেরকে পরীক্ষাতে যদি প্রশ্ন করা হয় বর্ণ কোন তথ্যের আলোচ্য বিষয়, আমার মনে হয় 1000-এর মধ্যে একটা স্টুডেন্টও পাওয়া যাবে না যে বলবে কিনা শব্দ, বাক্য বা অর্থ তথ্যের আলোচ্য বিষয়। কারণ সবাই জানে বর্ণ কোন তথ্যের আলোচ্য বিষয়, ধ্বনি তথ্যের। কারণ আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি তা ধ্বনি, আর ধ্বনিটাকে লিখে ফেললে হয়ে যায় কি বর্ণ। তার মানে বর্ণ ধ্বনি তথ্যের কি আলোচ্য বিষয়। তো তাহলে যদি আমাদেরকে এখন বলা হয় নত্ব বিধান এবং সত্য বিধান কোন তথ্যের আলোচ্য বিষয়, তোমরা অলরেডি বুঝে ফেলেছ। নত্ব বিধান মানে মূর্ধন্য ব্যবহারের নিয়ম, সত্য বিধান মানে মূর্ধন্য স ব্যবহারের নিয়ম। তাহলে মূর্ধন্য এবং মূর্ধন্য স এগুলো কি বর্ণ না? প্রত্যেকটাই বর্ণ। আর আমরা জানি বর্ণ কোন তথ্যের আলোচ্য বিষয়, ধ্বনি তথ্যের আলোচ্য বিষয়। আশা করছি তাহলে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে ধ্বনি তথ্যে যতগুলো বিষয় আলোচিত হয় প্রত্যেকটা টপিকের প্রথমে বা শেষে ধ্বনি কথাটা যুক্ত থাকে। ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো হলো বাকযন্ত্র, উচ্চারণ, সন্ধি এবং বর্ণ। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে আমরা যাব
2 নম্বরে শব্দ বা রূপতত্ত্ব। তবে শব্দ বা রূপতত্ত্বের আলোচনা করার মাঝে কিন্তু একটা আমাদের জন্য রহস্য আছে, একটা টেকনিক আছে ইজি ওয়েতে শেখার। সেই টেকনিকটা জানতে হলে আমরা আগে 3 নাম্বার এবং 4 নাম্বারটা পড়ে ফেলি, তাহলে দেখব 2 নাম্বারটাতে কি টেকনিক আছে আমাদের জন্য। লক্ষ্য করি বাক্য তথ্য, এটার আরেকটা নাম হচ্ছে পদক্রম। বলা হচ্ছে যে বাক্য তথ্যের যতগুলো বিষয়ে আলোচনার আছে সবগুলোর প্রথমে বা শেষে বাক্য কথাটা যুক্ত থাকে। এই বাক্য কথাটা যুক্ত থাকে। যেমন পরীক্ষাতে যদি আমাদেরকে বলা হয় যে বাক্য রূপান্তর কোন তথ্যের আলোচ্য বিষয়, আমরা সবাই নেচে নেচে আনসার করতে পারবো এটা বাক্য তথ্যের আলোচ্য বিষয়। কিভাবে বুঝলাম? ওই যে বাক্য কথাটা আছে, আমাদেরকে যদি পরীক্ষাতে বলা হয় বাক্য সংকোচন কোন তথ্যের আলোচ্য বিষয়, আমরা বলবো বাক্য তথ্যের, কারণ বাক্য কথাটা আছে। তারপরে বাক্যের গুণ, বাক্যের পরিবর্তন, এই সবগুলোই হচ্ছে আমাদের বাক্য তথ্যের আলোচ্য বিষয়। কিভাবে আমরা বুঝলাম? প্রথমে বাক্য কথাটা কি আছে। ওকে, তাহলে ব্যতিক্রম আছে কয়েকটা, সেই ব্যতিক্রমটা আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য জানাটা খুব ইজি হয়ে যাবে। যেমন বলা হচ্ছে বাক্য তথ্যের আলোচ্য বিষয় কিন্তু বাক্য কথাটা প্রথমে থাকে না, এইরকম উদাহরণগুলো কি কি? এইরকম উদাহরণগুলো হচ্ছে আমাদের পদ পরিবর্তন। পদ পরিবর্তন হচ্ছে আমাদের বাক্য তথ্যের আলোচ্য বিষয়, তাই না? তো পরীক্ষাতে যদি কখনো বলে এই পদ পরিবর্তন, পদ পরিবর্তন মানে কি? ওই যে বিশেষ্য থেকে বিশেষণে চেঞ্জ করা। ইংরেজিতে কিন্তু প্রচুর আছে এরকম, তাই না? নাউন থেকে অ্যাডজেক্টিভে চেঞ্জ করা, তারপর হচ্ছে ভার্ব থেকে অ্যাডভার্বে চেঞ্জ করা, এইরকম। আমাদের বাংলাতে আছে জাস্ট বিশেষ্য থেকে বিশেষণে চেঞ্জ করা, যেগুলোকে বলা হয় পদ পরিবর্তন। এই পদ পরিবর্তন বাক্য তথ্যের আলোচ্য বিষয়। আমরা আরো কিছু দেখি ব্যতিক্রম। বলা হচ্ছে আমাদেরকে জ্যোতি বা বিরাম চিহ্ন। জ্যোতি বা বিরাম চিহ্ন হচ্ছে আমাদের বাক্য তথ্যের আলোচ্য বিষয়। আমরা জানি একটা বাক্যের মাঝে কিংবা শেষে আমরা জ্যোতি বা বিরাম চিহ্ন দিই। জ্যোতি বা বিরাম চিহ্ন কোনগুলো? কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিশ্ব চিহ্ন, এগুলোকে বলা হচ্ছে আমাদের জ্যোতি বা বিরাম চিহ্ন। এগুলো যেহেতু বাক্যে ব্যবহার হয় সেজন্য জ্যোতি বা বিরাম চিহ্ন হচ্ছে আমাদের বাক্য তথ্যের আলোচ্য বিষয়। ওকে, আর কি কি আছে ব্যতিক্রম? বলা হচ্ছে আমাদেরকে বাচ্য। মনে রাখতে হবে এই বাচ্য, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ভয়েস বলি। তো বাচ্য বা ভয়েস হচ্ছে একটা সেন্টেন্স, তাই না? সেই বাক্যটাকে হচ্ছে আমরা পরিবর্তন যখন করি, যেমন ইংলিশে আছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, বাংলাতেও বাচ্য আছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। প্রত্যেকটা লাইনকে ধরে ধরে আমরা চেঞ্জ করি। তো এটা যেহেতু বাক্য সেহেতু এটা হচ্ছে বাক্য তথ্যের আলোচ্য বিষয়। আর কি কি আছে? উক্তি আছে, তাই তো? উক্তি আমরা সবাই জানি। উক্তি হচ্ছে আমাদের যেটাকে হচ্ছে আমাদের ইংরেজিতে বলা হয় ন্যারেশন, বাংলাতে বলা হয় উক্তি। এটাও বাক্য তথ্যের আলোচ্য বিষয়। তো প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি সম্পর্কে আমরা অনেকেই জানি যে বক্তা যদি তার নিজের মুখে নিজের কথা বলে তাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি, আর অন্যের কথা সে নিজের মুখে বললে তাকে বলা হয় পরোক্ষ উক্তি। এই উক্তিটাও কিন্তু হচ্ছে বাক্য তথ্যের আলোচ্য বিষয়। আরেকটা আছে, সেটা হচ্ছে বাগধারা। বাগধারা কিন্তু আমাদের বাক্য তথ্যের আলোচ্য বিষয়। ওকে, তাহলে একটু মনোযোগ দিতে হবে। বাক্য তথ্যের যতগুলো বিষয় আলোচনার আছে সবগুলোর সাথেই বাক্য কথাটা যুক্ত থাকে। ব্যতিক্রম আছে আমাদের 5টা। সেই 5টা কি? বলা হচ্ছে আমাদের পদ পরিবর্তন, জ্যোতি বা বিরাম চিহ্ন, বাচ্য, উক্তি এবং বাগধারা। আশা করছি ইনশাআল্লাহ তোমাদের এটার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে বাকি আছে আমাদের আর 2টা, অর্থতথ্য এবং শব্দ বা রূপতথ্য। অর্থতথ্যে যাই আমরা। অর্থতথ্যে বলা হচ্ছে যতগুলো বিষয় আমাদের আলোচনার আছে সবগুলো বিষয়ের সাথেই এই অর্থ কথাটা কিন্তু যুক্ত থাকবে, এটাতে কোনো ব্যতিক্রম নেই। কিভাবে? লক্ষ্য করি আমরা যখন বলি যে সমার্থক শব্দ, লক্ষ্য করি তো সমার্থক। তো সমার্থক শব্দ যখন বলা হয়, এই যে এখানে কিন্তু অর্থ আছে সমার্থক, এই যে এখানে আমাদের অর্থ কথাটা যুক্ত আছে। শুধু সমার্থক না, যদি বলা হয় আমাদেরকে বিপরীতার্থক, বিপরীতার্থক
তার মানে বিপরীতার্থকীয় আমাদের অর্থ কথাটা কি আছে, যুক্ত আছে। তাহলে সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ এখন পরীক্ষাতে কৌশল অবলম্বন করে, ওরা বিপরীতার্থক শব্দ না বলে জাস্ট বলে দিবে বিপরীত শব্দ কোন তথ্যের আলোচ্য বিষয়। স্টুডেন্টরা তো ন্যাচারালি আনসার করবে যে আল্লাহ শেষে বিপরীত শব্দটা আছে, দ্যাট মিন্স শব্দ তথ্যের আনসার করবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। কারণ বিপরীত শব্দ মানে বিপরীতার্থক শব্দ, এটা হচ্ছে আমাদের অর্থ তথ্যের আলোচ্য বিষয়। আরো কি কি আছে, যেমন বলা হচ্ছে গৌণার্থ। গৌণার্থ লক্ষ্য করি শেষে অর্থ আছে, মুখ্যার্থ তাই না, শেষে অর্থ আছে। তো গৌণার্থ মুখ্যার্থ এগুলো কি, যখন আমরা অর্থ তত্ত্ব আলোচনা করব সেখানে আমরা জানতে পারবো। তাহলে একটা মজার ব্যাপার লক্ষ্য করো তো, অর্থ তত্ত্বে কিন্তু কোনো ব্যতিক্রম নেই, সবগুলোর সাথেই আমরা অর্থ কথাটা কি দেখতে পাবো। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, লক্ষার্থ, গৌণার্থ, মুখ্যার্থ সবগুলোই হচ্ছে আমাদের অর্থ তথ্যের আলোচ্য বিষয়। ওকে, তাহলে আর বাকি আছে আমাদের কয়টা, একটা বাকি আছে, সেটা হচ্ছে কি শব্দ বা রূপ তথ্য বাকি আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, মজার ব্যাপারটা কোথায়, আমরা যদি ধ্বনি তথ্যটা সবাই জানি যে কোন কোন টপিকগুলো ধ্বনি তথ্যে আলোচিত হয়, আমরা যদি বাক্য তথ্যটা সবাই জানি যে কোন কোন টপিকগুলো বাক্য তথ্যে আলোচিত হয়, আমরা যদি অর্থ তত্ত্বটা সবাই জানি কোন কোন টপিকগুলো অর্থ তথ্যে আলোচিত হয়, তাহলে এই শব্দ বা রূপ তথ্যটা আমাদেরকে আর আলাদা করে পড়ার প্রয়োজন নেই। কারণ এই তিনটার মধ্যে যে বিষয়গুলো আলোচনার আছে, এই টপিকগুলো বাদ দিয়ে বাকি যা থাকবে সবগুলোই হচ্ছে আমার শব্দ বা রূপ তথ্যের আলোচ্য বিষয়। মজার ব্যাপারটা কি, বাংলা ব্যাকরণে যতগুলো বিষয় আলোচনার আছে তার শতকরা প্রায় 70% হচ্ছে আমাদের এই শব্দ বা রূপ তথ্যের আলোচ্য বিষয়। তাহলে কি কি আমরা একটু লক্ষ্য করি, ভাইয়া মুখে বলছি সবাই খেয়াল করো। শব্দ বা রূপ তথ্যের আলোচ্য বিষয়ের মধ্যে আছে আমাদের সমাস আছে, বলা হচ্ছে প্রকৃতি আছে, প্রত্যয় আছে, উপসর্গ আছে, বচন আছে, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ আছে, আরো অসংখ্য বিষয় আছে। তার মানে আমরা ইজিলি জেনে ফেললাম, যদি পরীক্ষাটা আমাকে বলা হলো যে বচন কোন তথ্যের আলোচ্য বিষয়, আমি দেখবো ধ্বনি তথ্যে আছে কিনা, না ধ্বনি তথ্যে নেই, ওকে বাদ। আমি দেখবো অর্থ তথ্যে আছে কিনা, হ্যাঁ বচন অর্থ তথ্যে নেই, তাও বাদ। হ্যাঁ তাহলে বাক্য তথ্যে আছে কিনা, বাক্য তথ্য নেই, তাহলে বাদ। তাহলে আমরা ধরে নেব যেহেতু তিনটার একটাতেও নেই, দ্যাট মিন্স বচন হচ্ছে আমাদের শব্দ বা রূপ তথ্যের আলোচ্য বিষয়। আশা করছি আমরা বাংলা ব্যাকরণের এখন যে কোনো টপিক তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন তথ্যের আলোচ্য বিষয়, তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আনসার করতে পারবা। তাহলে এই চারটা হচ্ছে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, বাংলা ব্যাকরণ কিন্তু এই 2021 সাল থেকে চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে। তো বাংলা ব্যাকরণ পরিবর্তন হওয়ার কারণে কিছু কিছু টপিকও চেঞ্জ হয়ে গেছে। তো সেই পরিবর্তন হওয়া টপিকগুলো ভাইয়া তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি, যেন তোমরা তথ্যগুলোর সাথে আপডেট থাকতে পারো। লক্ষ্য করো কি কি পরিবর্তন হয়েছে। আমরা জানি সন্ধি আমরা পড়েছি কোন তথ্যের আলোচ্য বিষয়, ধ্বনি তথ্যের আলোচ্য বিষয়। তবে নতুন ব্যাকরণ অনুযায়ী এই সন্ধিটা শব্দ তথ্যের আলোচ্য বিষয় হবে, এখন থেকে চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু আগে পড়েছি কারকটা হচ্ছে আমাদের শব্দ তথ্যের আলোচ্য বিষয়, যেহেতু কোনোটাতে নেই দ্যাট মিন্স কারক শব্দ তথ্যের আলোচ্য বিষয় আমরা পড়েছি। তবে নতুন ব্যাকরণ অনুযায়ী বলা হচ্ছে কারকটা বাক্য তথ্যের আলোচ্য বিষয়। বাগধারা একটু আগে আমরা পড়েছি, এটা বাক্য তথ্যের আলোচ্য বিষয়, তাই না, এই যে এখানে দেওয়া আছে। তবে নতুন ব্যাকরণ অনুযায়ী বাগধারাটা অর্থ তথ্যে আলোচিত হয়। তো আমরা যদি পুরাতন বই এবং নতুন বইটাকে একটা সমন্বয় করে পড়ি, ইনশাআল্লাহ বাংলা ব্যাকরণে আমাদের আর প্রবলেমগুলো থাকবে না। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে এই চারটা। এই চারটা ছাড়াও আরো দুইটা আলোচ্য বিষয় আছে, আমি একটু এখানে দেখাচ্ছি। সেই দুইটা কি কি বলা হচ্ছে, ছন্দ প্রকরণ, ছন্দ প্রকরণ, আরেকটা আছে অলংকার প্রকরণ, অলংকার প্রকরণ। দ্যাট মিন্স ছন্দ এবং অলংকার প্রকরণ এই দুটো কিন্তু বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়।
তবে এগুলো কিন্তু প্রধান আলোচ্য বিষয় না, এগুলো হচ্ছে অপ্রধান আলোচ্য বিষয়। তো পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন করা হয় বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা, আমরা আনসার করব 4টা। আর অপ্রধান আলোচ্য বিষয় যদি বলা হয় তাহলে আমরা এই ছন্দ এবং অলংকারকেও কি আনসার করতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। ওকে, লক্ষ্য করি আমরা আমাদের পরবর্তী টপিক হচ্ছে বাংলা ব্যাকরণবিদদের পরিচয়। তো যারা বাংলা ব্যাকরণ রচনা করেন তাদেরকে বলা হয় কিন্তু বৈয়াকরণ। যারা বাংলা ব্যাকরণ রচনা করেন তাদেরকে সংক্ষেপে বলা হয় বৈয়াকরণ। পরীক্ষাতে কিন্তু আসবে। তো যে সকল বৈয়াকরণ আমাদের বাংলা ব্যাকরণ রচনা করেছেন তাদের সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিই। 1 নম্বর লক্ষ্য করি, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা যিনি করেন তিনি হচ্ছেন একজন পর্তুগিজ পাদ্রী। এখানে আমি লিখে দিয়েছি, তাই না? ওকে, তো বলা হচ্ছে 1734 সালে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রী। উনার নাম হচ্ছে ম্যানুয়েল দা আসুমসাও। যদিও নামটা কঠিন কিন্তু দুই একবার বললে ইনশাআল্লাহ মনে থাকবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আমাদের বাংলা ব্যাকরণ এটা পর্তুগালের একজন লোক এসে লিখেছেন, এটা শুনতে কেমন লাগছে না? আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমরা জানি আমাদের এই বাংলাদেশ এবং এই ভারতীয় উপমহাদেশটা ব্রিটিশরা প্রায় 200 বছর পর্যন্ত শাসন করেন। ব্রিটিশদের আগে আমাদের এই অঞ্চলটাতে বাণিজ্য করার জন্য ডাচরা এসেছিল। ডাচ মানে নেদারল্যান্ডের লোকরা এসেছিল, ফরাসিরা এসেছিল, স্প্যানিশরা এসেছিল। তবে সবার আগে আমাদের এই অঞ্চলে বাণিজ্য করার জন্য এসেছিল পর্তুগিজরা। সবাই আমরা জানি না যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে আমাদের ভারতের কালিকট বন্দরে সর্বপ্রথম এসেছিলেন। পরবর্তীতে কিন্তু এই পর্তুগিজরা পুরো ভারতে বাণিজ্য করেছিলেন। তো ওই বাণিজ্যের সূত্রে তারা আমাদের এই বাংলাতে আসেন এবং বাংলাতে আসার পরে তাদের বাণিজ্যের সুবিধার জন্য আমাদের একজন পাদ্রী ছিলেন। পাদ্রী মানে ধর্মপ্রচারক। তো ওরা কি করত, যারা বণিক সম্প্রদায় আমাদের এই অঞ্চলে আসতো বাণিজ্য করার জন্য, তারা সাথে করে কয়েকজন পাদ্রী বা ধর্মপ্রচারক নিয়ে আসতেন। যেহেতু ইউরোপের লোকেরা ছিল খ্রিস্টান, সেই হিসেবে তারা এই খ্রিস্টান পাদ্রীদেরকে আমাদের এই অঞ্চলে নিয়ে আসতেন। তো আমাদের এই ম্যানুয়েল দা আসুমসাও উনিও একজন পাদ্রী ছিলেন। তো বলা হচ্ছে যে উনি একটা পর্তুগিজ এবং বাংলা ডিকশনারি রচনা করেন। ওই পর্তুগিজ বা বাংলা ডিকশনারিতে উনি হচ্ছে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। তো মজার ব্যাপারটা হচ্ছে কি, উনি যে পর্তুগিজ বাংলা ডিকশনারি বা ব্যাকরণটা রচনা করেন সেটা উনি রচনা করেন পর্তুগিজ ভাষায়। তো ওই গ্রন্থটাকে বলা হয় সর্বপ্রথম লেখা বাংলা ব্যাকরণ। এখন পর্তুগিজ ভাষায় উনি লেখেন, লেখার পরে উনি সেটা প্রকাশ করেন কত সালে? 1743 সালে। 1743 সালে প্রকাশ করেন কোন ভাষায়? রোমান ভাষায়। লক্ষ্য করি আমরা যারা মুসলমান আছি আমাদের কাছে পবিত্র ভাষা কোনটা? আরবি। হিন্দুদের কাছে সংস্কৃত। তো যারা বৌদ্ধ ওদের কাছে আছে কি? পালি। সেম ভাবে বলা হচ্ছে যে যারা খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টান যারা ছিল ইউরোপের তাদের কাছে পবিত্র ভাষা ছিল রোমান। সেই হিসাবে আমাদের পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা আসুমসাও রচিত ব্যাকরণ গ্রন্থটা পর্তুগিজ ভাষায় লেখা হলেও প্রকাশ করা হয়েছে কিন্তু রোমান ভাষায়। তাহলে মনে রাখার জন্য আমি আরেকটি টেকনিক শিখিয়ে দিচ্ছি। লক্ষ্য করি 1734 সাল, তাই না? 1734 সালে উনি হচ্ছে ব্যাকরণ গ্রন্থটা লেখেন আর প্রকাশ করেন হচ্ছে কত সালে? 1743 সালে। মনে রাখবো কিভাবে? বাচ্চারা লক্ষ্য করি তো আমরা 3 কে নিয়ে যাব 4 এর জায়গায়, 4 কে নিয়ে আসবো 3 এর জায়গায়। দ্যাট মিন্স 34 কে যদি আমরা উল্টো করে ফেলি তাহলে হয়ে যায় আমাদের কত? 43। দ্যাট মিন্স 1734 সালে উনি ব্যাকরণ গ্রন্থটা লেখেন আর 1743 সালে সেটা প্রকাশ করেন। এটা হচ্ছে বাংলায় অর্থাৎ বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ব্যাকরণ গ্রন্থে একটা বাংলা বর্ণ ছিল না। পুরাটা লেখা হয়েছিল পর্তুগিজ ভাষায়, প্রকাশ করছে রোমান ভাষায়। এখানে কোনো বাংলার কোনো চিহ্ন ছিল না। ওকে, চলে যাচ্ছে আমরা সেকেন্ড পয়েন্টে। বলা হচ্ছে যে দ্বিতীয়ত 1778 সালে ইংরেজ পণ্ডিত নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, অনেকে মনে রাখতে কষ্ট হয়ে যায়, লক্ষ্য করি তাদের জন্য সংক্ষেপে লেখা হয়েছে নাথানিয়েলের এন, ব্রাসির হচ্ছে বি, আর হ্যালহেড। তো অনেক সময় পরীক্ষাতে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড দেয়, আবার অনেক সময় শুধু এনবি হ্যালহেড দেয়। তো 1778 সালে এই পণ্ডিত কি করেছেন, সর্বপ্রথম বাংলা ভাষা ব্যবহার করে বাংলা ব্যাকরণ রচনা করেছেন। তার মানে আমরা পেয়ে গেছি যে কোনো একজন পণ্ডিত যিনি বাংলা ভাষা ব্যবহার করছে তার ব্যাকরণ গ্রন্থে, তার নাম নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। তার গ্রন্থের নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। গ্রন্থটা বলা হচ্ছে তিনি ইংরেজিতে লেখেন, ইংরেজিতে লিখলেও যখন তিনি উদাহরণগুলো দেন সেই উদাহরণগুলো উনি কোন ভাষাতে দেন, বাংলা ভাষাতে দেন। লক্ষ্য করে তো তাহলে ইংরেজ পণ্ডিত নাথানিয়েল ব্রাসি হ্যালহেড উনি ওনার ব্যাকরণ গ্রন্থটা লেখেন ইংরেজি ভাষায়, কিন্তু উদাহরণগুলো দেন বাংলাতে। এজন্য পরীক্ষাতে যদি কখনো আমাদেরকে প্রশ্ন করা হয় যে সর্বপ্রথম বাংলা ভাষা ব্যবহার করে বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে, আমরা আনসার করব এনবি হ্যালহেড। আর যদি বলা হয় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন, আমরা আনসার করব ম্যানুয়েল দা আশ্রমশাও। অর্থাৎ উনি বাংলা ভাষা ব্যবহার করেন নাই, আর আমাদের এনবি হ্যালহেড হচ্ছে বাংলা ভাষা ব্যবহার করেছেন। একজন ছিল পর্তুগালের, আরেকজন ছিল ব্রিটেন বা ইংল্যান্ডের। আমরা চলে যাচ্ছি তৃতীয় পয়েন্টে। বলা হচ্ছে 1826 সালে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ যিনি রচনা করেন তার নাম হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া উনি কি রাজা ছিলেন, যে রাজা থাকা সত্ত্বেও উনি বাংলা ব্যাকরণ রচনা করেছেন, তাই না? না, এটা ছিল ওনার একটা উপাধি, উপাধি ছিল রাজা, ওনার প্রকৃত নাম ছিল রামমোহন রায়। এই ভারতীয় অঞ্চলে বিভিন্ন কুসংস্কার রহিত করার পিছনে ওনার বিশাল একটা অবদান ছিল রাজা রামমোহন রায়ের। বেসিক্যালি সতীদাহ প্রথা উচ্ছেদ করার পিছনে ওনার বিশাল একটা অবদান ছিল। তো এই রাজা রামমোহন রায় সর্বপ্রথম হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ রচনা করেন। তার গ্রন্থের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। পরীক্ষাতে কিন্তু এটা প্রায় আসে যে বাংলা ভাষায় লেখা, বাঙালিদের মধ্যে লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থটার নাম গৌড়ীয় ব্যাকরণ, যা 1826 সালে লেখা হলেও 1843 সালে কলকাতা স্কুল বুক অফ সোসাইটি থেকে প্রকাশ করা হয়। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। এই তিনটা তথ্য যদি আমরা জানি বাংলা ব্যাকরণ বিদ্যা সম্পর্কে, মোটামুটি আমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা আশ্রমশাও। পর্তুগিজ ভাষায় রচনা করেন, রোমান ভাষায় প্রকাশ করেন। বাংলা ভাষা ব্যবহার করে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন আমাদের ইংরেজ পণ্ডিত নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। তার গ্রন্থের নামে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ইংরেজিতে লিখলো, উনি হচ্ছে উদাহরণের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করেন। আর বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন যিনি, তার নাম রাজা রামমোহন রায়। ওনার গ্রন্থের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এছাড়া এই তিনজন হচ্ছে প্রধান, এছাড়াও কিন্তু আরো অনেক ব্যাকরণবিদ আছে, যেমন উইলিয়াম কেরির কথা আমরা বলি। উইলিয়াম কেরি 1801 সালে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। ওনার গ্রন্থের নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1801 সালে রচনা করেছিলেন। উইলিয়াম কেরি ছাড়াও আমাদের হচ্ছে পরিচিত যে ব্যাকরণবিদ আছে তাদের মধ্যে আছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। ওনার গ্রন্থের নাম ছিল ব্যাকরণ কৌমুদী। পরীক্ষাতে আসতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ গ্রন্থের নাম কি, আমরা আনসার করব ওনার ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। এছাড়া আছেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর সুনীত কুমার চট্টোপাধ্যায়। দুইজনের মধ্যে প্রায় মারামারি হয়, তাই না? আচ্ছা, সরাসরি না কিন্তু, অর্থাৎ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয় নিয়ে মারামারি হয়। তো বলা হচ্ছে শহীদুল্লাহ যদি বলেন একটা, সুনীত কুমার বলেন আরেকটা। ওদের দুইজনেরও কিন্তু ব্যাকরণ গ্রন্থ আছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে ব্যাকরণ গ্রন্থটা খুবই বিখ্যাত, সেটার নাম হচ্ছে আমাদের বাংলা ভাষার ইতিবৃত্ত বাঙ্গালা ব্যাকরণ। আবার বলছি আমি, বাংলা ভাষার ইতিবৃত্ত বাঙ্গালা ব্যাকরণ। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ব্যাকরণ গ্রন্থ। অপরদিকে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় উনিও ব্যাকরণ গ্রন্থ লিখেছেন। তার একটা বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙ্গালা ল্যাঙ্গুয়েজ। এছাড়া ওনার আরেকটা ব্যাকরণ গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। আমি আবার বলছি,
ডক্টর সুনীতা কুমার চট্টোপাধ্যায়ের যে ব্যাকরণ গ্রন্থ সেটার নাম হচ্ছে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। তো মোটামুটি আমাদের বাংলা ব্যাকরণ বিদ্যের সম্পর্কে আমাদের এই তথ্যগুলো ছিল। তাহলে লক্ষ্য করি তো আমার দিকে তাকাতে হবে সবাইকে। বলা হচ্ছে যে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম। আমরা শিখলাম হচ্ছে ব্যাকরণ শব্দটাকে আমরা বিশ্লেষণ করেছি সুন্দরভাবে। তারপর বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে চারটা আলোচ্য বিষয়ের মধ্যে যে যে টপিকগুলো আলোচিত হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। বাংলা ব্যাকরণবিদ যারা যারা আছেন তাদের সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা অল্প হলেও উপকৃত হয়েছো। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।